সাহস কারোরই ছিল না। তাই সবাই গার্ডের কাছে অনুনয় বিনয় করতে থাকে তাদের ছেড়ে দেবার জন্য। গার্ডেরা বলে তারা কাউকে জোর করে রাখতে চায় না, তারা শুধু তাদেরই শাস্তি দেয় যারা গেম খেলার সময় রুলস ভঙ্গ করে। তো যেহেতু গেমের তৃতীয় রুলস অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ পার্টিসিপেন্ট যেটা চাইবে সেই সিদ্ধান্তই নেওয়া হবে, তাই অধিকাংশ যদি খেলা অফ করে দিতে বলে তবে তাই হবে। এই জন্য তাদের একটা ভোট নেওয়া হবে। তবে ভোট গ্রহণের আগে গার্ড সবাইকে প্রথম রাউন্ড শেষে কত প্রাইজ মানি জমেছে সেটা দেখায়। এ সময় ভোল্টের ভেতরে অনর্গল টাকার বান্ডিল পড়তে থাকে। গার্ড জানায় প্রতিটা প্লেয়ারের জন্য বরাদ্দ 100 মিলিয়ন, আর এখন পর্যন্ত মারা গেছে 255 জন। সে হিসেবে এখন পর্যন্ত 25.5 বিলিয়ন প্রাইজ মানি ভোল্টে জমা পড়েছে। তো এখন যদি পার্টিসিপেন্টরা খেলতে না চায় তাহলে ভোল্টের সব টাকা মৃতদের পরিবারকে দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি তারা খেলা চালিয়ে যায় তাহলে শেষ পর্যন্ত যে খেলায় জিতবে সে 456 জন প্লেয়ারের টোটাল প্রাইজ মানিটা অর্থাৎ 45.6 বিলিয়ন ওন একাই পাবে। প্রাইজ মানির অ্যামাউন্টটা শুনে অনেকেই লোভে পড়ে যায় এবং নিজের সিদ্ধান্তের পরিবর্তন করে। যাই হোক, এরপরে ভোটের আয়োজন করা হয়। 201 জনের ভেতরে 200 জনের ভোট নেওয়া হয়ে যায় এবং দেখা যায় 100 জন খেলা চালিয়ে যাওয়ার পক্ষে এবং বাকি 100 জন খেলা বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এখন লাস্ট ভোটটা দেওয়ার জন্য এগিয়ে যায় বৃদ্ধ ইলনাম। সে এটা সেটা ভেবে অবশেষে খেলা বন্ধ করার পক্ষে ভোট দেয়। ফলে সংখ্যাগরিষ্ঠ পার্টিসিপেন্ট যেহেতু খেলা বন্ধের পক্ষে ভোট দিয়েছিল তাই গার্ডেরা খেলার সমাপ্ত ঘোষণা করে। তখনও কিছু প্লেয়ার খেলা চালিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু গার্ডেরা নিয়মের বাইরে যেতে পারবে না। তবে তারা জানায় সকল পার্টিসিপেন্টরা এখানে ফিরে আসার জন্য আরেকটা সুযোগ পাবে। তখন যদি সবাই ফিরে আসে তবে খেলাটা আবার কন্টিনিউ করা হবে। তো এরপর সব প্লেয়ারদের চোখ হাত পা বেঁধে বিভিন্ন জায়গায় ফেলে আসা হয়। তারপরে যে যার বাড়ি ফিরে যায়। তবে একমাত্র গিহান সোজা থানায় চলে যায়। সে থানায় অফিসারদেরকে সব ঘটনা খুলে বলে, কিন্তু স্বাভাবিকভাবেই কেউ তার কথা বিশ্বাস করে না। গিহান স্কুইড গেমের কার্ডটা পুলিশকে দেয় এবং গার্ডের নম্বরে ফোন দিতে বলে, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। পুলিশ গার্ডের নম্বরে ফোন দিলে দেখা যায় এটা একজন মেয়ে রিসিভ করেছে, আর সে গেম টেমের ব্যাপারে কিছুই জানে না। তাই গিহানকে পাগল মাতাল ভেবে থানায় থেকে বের করে দেওয়া হয়। সে হতাশ হয়ে বাড়ি ফিরে এসে দেখে বাড়িতে তার মা নেই। তো সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে দেখে সাংও দূর থেকে নিজের মাকে এবং দোকানকে দেখছে। গিহান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে সে বাড়ি ফিরছে না কেন। সাংও জানায় সে অনেক টাকা লোন ধার বাকি করে শেয়ার মার্কেটে লাগিয়েছিল। সে অফিসের ক্যাশের টাকাও শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, কিন্তু সব টাকা সে লস খেয়ে গেছে। এমনকি সে তার মায়ের বাড়ি দোকান সবকিছুর ওপরেই লোন উঠিয়ে ফেলেছে। সেগুলো শোধ দেওয়ার মতো টাকা তার কাছে নেই, এই জন্য সে বাড়ি ফিরতে পারছে না। তো এরই মধ্যে আবার গিহানের কাছে ফোন আসে আর তাকে হাসপাতালে ডাকা হয়। সে হাসপাতালে গিয়ে দেখে তার মা শয্যাশয়ী। ডাক্তার বলে গিহানের মায়ের পায়ে একটা ক্ষত হয়েছিল। যেহেতু ওনার ডায়াবেটিস ছিল তাই ক্ষতটা শুকায়নি, বরং ইনফেকশন পুরো পায়ে ছড়িয়ে পড়েছে। এখন ওনাকে বাঁচাতে হলে অপারেশন করা জরুরি, কিন্তু মায়ের অপারেশন করানোর মতো টাকা গিহানের কাছে ছিল না। তাই তার নিজের কাছে নিজেকেই খুব ছোট মনে হচ্ছিল। যাই হোক, এদিকে থানার একজন পুলিশ অফিসার জুনহো তার ভাইকে খুঁজে বেড়াচ্ছিল। তার ভাই বেশ কিছুদিন ধরে নিখোঁজ। সে হোস্টেলে তার ভাইয়ের রুমটা খুঁজতে যায় এবং সেখানে সেম একটা কার্ড খুঁজে পায় যেমনটা গিহান আজ থানায় দেখিয়েছিল। কার্ডটা দেখে অফিসার জুনহো সন্দেহ করে গিহান যা কিছু বলেছে তার সবই হয়তো সত্যি। তাই সে এবার গিহানকে খুঁজতে শুরু করে। অন্যদিকে কাং ফিরে এসে একটা অনাথ আশ্রমে যায়। এখানে সে তার ভাইকে রেখে গিয়েছে। আসলে কাং এবং তার পরিবার উত্তর কোরিয়ার বাসিন্দা। সেখানে কিছু ঝামেলার কারণে সে ভাইকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছে। এখন সে মাকেও এখানে আনার চেষ্টায় আছে, তাই বিভিন্নভাবে টাকা ইনকাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনকামের চক্করে সে ভাইকেও সাথে রাখতে পারছে না, তাই অনাথ আশ্রমে তাকে রেখেছে। এদিকে গেমের আরেক পার্টিসিপেন্ট আলী আব্বাস একটা কারখানায় চাকরি করত। সে তার বসের কাছে কিছু টাকা পেত, কিন্তু বস তাকে টাকা দিতে চাইছিল না। এই নিয়ে তার বসের সাথে হাতাহাতি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে বসের হাত একটা মেশিনের ভেতরে ঢুকে যায় এবং হাতটা থেতলে যায়। এই সুযোগে আলী টাকার একটা প্যাকেট নিয়ে পালিয়ে যায়। তারপর সে বাড়ি ফিরে আসে এবং স্ত্রীকে বলে
সে যেন দেশে ফিরে যায়, এখানকার ঝামেলা শেষ করে তারপরে সেও দেশে ফিরে যাবে। এদিকে গিহান টাকা ম্যানেজের চেষ্টা করছিল, কিন্তু কেউই তাকে টাকা দিচ্ছিল না। হতাশ হয়ে সে একটা বারে বসেছিল। হঠাৎ সেখানে তার বৃদ্ধ ইলনামের সাথে দেখা হয়ে যায়। ইলনাম বলে সে আবারও গেমে ফেরত যেতে চায়। সে এমনিও বেশি দিন বাঁচবে না, তাই মরার আগে সে থ্রিলিং কিছু ফিল করতে চায়, জীবনের মানেটাকে বুঝতে চায়। যদিও গিহান তখনও গেমে ফেরত যাবার ব্যাপারে কিছুই ভাবছিল না। সে টাকার জন্য এবার তার প্রাক্তন স্ত্রীর কাছে যায়, কিন্তু সে তাকে দুর্ব্যবহার করে বের করে দেয়। একটু পরে প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামী বেরিয়ে এসে গিহানকে টাকা দিয়ে বলে সে যেন আর কখনো তার ফ্যামিলিকে বিরক্ত না করে। এটা শুনে গিহান রেগে যায় এবং লোকটাকে ঘুষি মেরে টাকাগুলো তার মুখের ওপরে ছুঁড়ে মারে। এ সময় গিহানের মেয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই দৃশ্য দেখে ফেলে। গিহান লজ্জায় মাথা নামিয়ে সেখান থেকে চলে আসে। সে হতাশ হয়ে বাড়ি ফিরছিল, তখন অফিসার জুনহো তাকে আটকায় এবং গেমের ব্যাপারে জিজ্ঞেস করে। সেই সাথে সে জানায় গিহানের মতো সেম কার্ড সে তার ভাইয়ের ঘরে পেয়েছে, আর তার ভাই কিছুদিন ধরে মিসিং। তাই ভাইকে খুঁজতে সে গিহানের কাছে হেল্প চায়, কিন্তু গিহান হেল্প করার মতো পরিস্থিতিতে ছিল না। সে জুনহোকে এড়িয়ে চলে যায়। বাড়িতে ঢোকার সময়ে গিহান দেখে তার দরজার ফাঁকে স্কুইড গেমের একটা ইনভাইটেশন কার্ড রাখা আছে। সে কার্ডটা হাতে নিয়ে আবারও গেমে ফেরার সিদ্ধান্ত নেয়। তাই একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে দাঁড়ায় এবং একটু পরেই একটা গাড়ি এসে আগেরবারের মতোই অজ্ঞান করে তাকে নিয়ে যায়। তবে এই সময় একটা ঘটনা ঘটে যায়। জুনহো গিহানকে ফলো করছিল, তাই স্কুইড গেমের লোকেরা যখন গিহানকে নিয়ে যাচ্ছিল তখন জুনহো তাদেরকেও ফলো করতে শুরু করে। এরপরে গাড়িটা ট্রাফিকে থামলে জুনহো খুব সাবধানে গাড়ির নিচে ঢুকে গাড়ি কোনো পার্টস ধরে ঝুলে থাকে। এরপরে গাড়িটা একটা পোর্টে জাহাজের ভেতরে নিয়ে আসা হয়। সেখানে গিহানের গাড়িটা ছাড়াও আরও অনেক পার্টিসিপেন্টদের গাড়ি ছিল। এ সময় গার্ডেরা বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হয়ে গেলে জুনহো একজন গার্ডকে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। তারপরে তার ড্রেস এবং মাস্ক পরে লাশটা পানির ভেতরে ফেলে দেয়। লাশটা ফেলার আগে জুনহো নিজের সার্ভিস আইডি কার্ড গার্ডটার পকেটে ঢুকিয়ে দেয়। এরপরে সে বাকি গার্ডদের সাথে মিশে যায়। মাস্ক থাকার কারণে কেউ সেটা বুঝতেও পারে না। যাই হোক, সবাইকে একটা বিচ্ছিন্ন দ্বীপে নিয়ে আসা হয়। তারপরে স্কুইড গেমের প্লেসে নিয়ে এসে সবার জামা কাপড় বদলে ইউনিফর্ম পরিয়ে দেওয়া হয়। সকালে সবার জ্ঞান ফেরার পরে দেখা যায় 201 জনের ভেতরে 187 জন পার্টিসিপেন্ট ফিরে এসেছে। একটু পরে সবাইকে বেশ ভালো খাবার খেতে দেওয়া হয়। সেদিনের মতো কাউকে কোনো টাস্ক দেওয়া হয় না। রাতে পার্টিসিপেন্টদের ভেতরে হান মিনিও নামের এক মহিলা সিগারেট খেতে চাইছিল, কিন্তু এখানে নিজেদের সাথে কোনো কিছু রাখা নিষেধ ছিল। তাই সে গোপনাঙ্গের ভেতরে করে একটা কৌটোতে সিগারেট লুকিয়ে রেখেছিল। তাই সে টয়লেটে যাবার বাহানা জুড়ে দেয়। গার্ডেরা বলে এখন রুমের বাইরে যাওয়ার অনুমতি নেই। তবুও মিনিও জেদ ধরে। তার খুব জোর টয়লেট পেয়েছে, তাকে যেতে না দিলে সে এখানেই টয়লেট করে ফেলবে। উপায় না পেয়ে গার্ডেরা তাকে টয়লেটে যাবার পারমিশন দেয়। মিনিওকে যেতে দেখে কাং বলে সেও টয়লেটে যেতে চায়, তাই গার্ড তাদের টয়লেটে ঢুকতে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। মিনিও যে টয়লেটে ঢোকে কাংও একই টয়লেটে ঢোকে। তারপরে সে একটা ছুরি বের করে। সে ছুরিটা যেভাবেই হোক গার্ডদের থেকে লুকিয়ে রেখেছিল। কাং ছুরি দিয়ে সিলিংয়ের করিডোরের একটা ঢাকনা খুলে ফেলে। তারপরে উপরের করিডোরে উঠে যায়। সে করিডোর দিয়ে আস্তে আস্তে এগোনোর সময়ে রান্নাঘরটা দেখতে পায়। গার্ডেরা রান্নাঘরে বিশাল সব পাতিলে চিনি গোলাচ্ছিল। সে এটা দেখার পরে আবারও করিডোর বেয়ে টয়লেটে নেমে আসে। এতক্ষণ ধরে কাংকে মিনিও সাপোর্ট দিচ্ছিল। কাং নেমে আসার পরে তারা টয়লেট থেকে বেরিয়ে আসে এবং স্বাভাবিকভাবে গণরুমে ফিরে যায়। ফিরে আসার পরে মিনিও কাংকে জিজ্ঞেস করে সে কি দেখেছে। কাং জানায় সে চিনি গলাতে দেখেছে, কিন্তু চিনি গলানোর কারণ তারা বুঝতে পারে না। সকালে তাদের সবাইকে নাস্তা দেওয়া হয়, তবে একজন পার্টিসিপেন্টকে নাস্তার পাউরুটির ভেতরে কোনো গার্ড একটা চিরকুট দেয় এবং পরের গেম সম্পর্কে তাকে জানিয়ে দেয়। এই পার্টিসিপেন্ট একজন ডাক্তার ছিল, তার নাম বিয়ঙ্গি। গার্ডের সাথে তার কি সম্পর্ক সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, নাস্তা শেষ হলে সবাইকে দ্বিতীয় গেমের জন্য রেডি হতে বলা হয়। প্লেগ্রাউন্ডে যাবার সময় সাংউ কাংকে বলে সে গতরাতে কাংকে মিনিওর সাথে কথা বলতে শুনেছে। তাই সাংউ কাংকে জিজ্ঞেস করে সে এক্স্যাক্টলি কি দেখেছে। সে যদি সঠিকভাবে বলতে পারে তাহলে সাংউ পরবর্তী গেম সম্পর্কে আন্দাজ করতে পারবে। কাং সাংউকে জানায় সে চিনি গলাতে দেখেছে। সাংউ তখন বুঝতে পারে না গার্ডেরা চিনি কেন গলাচ্ছিল। তবে একটু পরেই তাদেরকে প্লেগ্রাউন্ডে আনা হয় এবং তারা দেখতে পায় দেয়ালে 4টা শেপ আঁকা আছে, একটা বৃত্ত, একটা ত্রিভুজ, একটা স্টার এবং একটা ছাতা। এগুলো দেখি সাংউয়ের ছোট
ছোটবেলার মেলার কথা মনে পড়ে। মেলাতে চিনি গলিয়ে বিভিন্ন ছাঁচের মিঠাই বানানো হতো। সাংও আন্দাজ করে ফেলে পরের গেমটা কি হতে চলেছে। তবে গিহান তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে নিজের বন্ধুকেও এই ব্যাপারে কিছুই বলে না। তো যাই হোক, অ্যানাউন্সমেন্টে সব প্লেয়ারকে বলা হয় তারা যেন এই 4টি শেপের যে কোনো একটার সামনে দাঁড়িয়ে পড়ে। সবাই তাদের পছন্দ মতো শেপের সামনে দাঁড়িয়ে পড়ে। এরপরে দেখা যায় আসল টুইস্ট। সবাইকে তাদের পছন্দ মতো শেপ অনুযায়ী চিনির একটা ছাঁচ এবং একটা সুই দেওয়া হয়, আর বলা হয় ছাঁচটা না ভেঙে 10 মিনিটের ভেতরে তাদের এই শেপটা বের করে আনতে হবে। কেউ যদি ছাঁচ ভেঙে ফেলে বা নির্ধারিত টাইমের ভেতরে কাজ শেষ করতে না পারে তাহলে সে হেরে যাবে। আর এখানে হেরে যাওয়া মানেই তো মৃত্যু নিশ্চিত। তো সাংউ যেহেতু গেমের ব্যাপারে বুঝে গিয়েছিল তাই সে ত্রিভুজের শেপের সামনে দাঁড়িয়ে পড়েছিল, আর গিহান কিছু না বুঝেই ছাতার শেপের সামনে দাঁড়িয়েছিল। তাই খেলা শুরু হবার পরে সাংও ইজিলি ত্রিভুজটা শ্বাস থেকে আলাদা করে ফেলে এবং গেম জিতে বেরিয়ে যায়। যারা সহজ শেপ পেয়েছিল তারা দ্রুত সেকেন্ড রাউন্ড শেষ করে ফেলে, কিন্তু গিহানের মতো যারা কঠিন শেপ সিলেক্ট করেছিল তারা মহা মুসিবতে পড়ে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করতে থাকে, মাঝখানে অনেকে মরেও যায়। এদিকে সময় শেষ হয়ে আসছিল, তাই গিহান একটা বুদ্ধি খাটায়। সে শ্বাসটা চাটতে শুরু করে, এতে শেপের খাঁজগুলো ভিজে নরম হয়ে আসে। তার দেখা দেখি আরও অনেকেই নিজেদের শ্বাস চাটতে শুরু করে, আর একদম শেষ মুহূর্তে গিহান সহ অনেকেই নিজেদের শেপটা শ্বাস থেকে বের করে আনতে সক্ষম হয়। এরপরে তাদের প্লেগ্রাউন্ডের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরই মধ্যে আবার একটা অঘটন ঘটে যায়। একজন হেরে যাওয়া প্লেয়ার একটা গার্ডকে সুই দিয়ে আঘাত করে এবং আরেকজন গার্ডের পিস্তল কেড়ে নিয়ে তাকে হোস্টেজ বানিয়ে নেয়। লোকটা গার্ডকে নির্দেশ দেয় তার মাস্কটা খুলে ফেলার জন্য। মাস্ক খোলার পরে দেখা যায় গার্ডটা একেবারে টিনেজ বয়সী। লোকটা এরকম বাচ্চা একটা ছেলেকে বিবেকবোধের কারণে মারতে পারে না, তাই নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে সুইসাইড করে নেয়। এ সময় ভেতর থেকে ফ্রন্টম্যান বেরিয়ে আসে এবং মাস্ক খোলা গার্ডকে গুলি করে মেরে ফেলে। তারপরে বলে এখানে যদি কোনো গার্ডের পরিচয় কেউ জেনে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই বলে সে বাকি গার্ডদেরও সাবধান করে দেয়। যাই হোক, সবাই রুমে ফিরে আসার পরে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট জানানো হয়। এই রাউন্ডে 187 জনের ভেতরে 79 জন মারা গিয়েছে, মানে এলিমিনেটেড হয়ে গেছে। তাই তাদের ভাগের টাকাগুলো ভোল্টে জমা হয়ে যায়। ভোল্টের টাকা বাড়তে দেখে অনেকেরই মুখে হাসি ফুটে ওঠে। তো কিছুক্ষণ পরে সবাইকে খাবার দেওয়া হয়। আজকের ডিনারে জাস্ট একটা সিদ্ধ ডিম আর এক বোতল বিয়ার দেওয়া হয়। তাই ডেক্সু আর তার গ্রুপ 2 বার করে খাবার নেয়। ফলে লাস্টে দেখা যায় 5 জন মানুষ আর খাবার পায় না। এখানে সবার জন্য সমান পরিমাণ খাবার বরাদ্দ থাকে। ডেক্সুর গ্রুপ যেহেতু 2 বার খাবার নিয়েছে তাই লাস্টের 5 জনের ভাগে আর খাবার জোটে না। এই 5 জনের একজন রেগে গিয়ে ডেক্সুর কাছ থেকে খাবার কেড়ে নিতে গেলে ডেক্সু তাকে মারতে মারতে একদম মেরেই ফেলে। এসব দেখে গিহান গার্ডদের কাছে নালিশ করে, কিন্তু গার্ডেরা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা কোনো রকম প্রতিহত করে না। একটু পরে দেখা যায় মৃত প্লেয়ারটার ভাগের টাকাও ভোল্টে জমা হয়। এটা দেখার পরে সব পার্টিসিপেন্টদের ধারণা হয় এখানে কেউ মরে যাওয়া মানেই তাদের লাভ। তাই কেউ কেউ এই সুযোগের ফায়দা লোটার প্ল্যান করে, আর কেউ কেউ সতর্ক হয়ে যায়। এদিকে ডাক্তার বিয়ঙ্গি কিন্তু পার্টিসিপেন্টদের সাথে ছিল না। আসলে এখানে একদল গার্ড মৃত প্লেয়ারদের শরীর থেকে অর্গান বের করে সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিত, আর এই অর্গানগুলো বিয়ঙ্গি বের করে দিত। এজন্যই গার্ডেরা তাকে বিভিন্নভাবে চিরকুট পাঠিয়ে পরবর্তী গেমের ব্যাপারে জানিয়ে দিত, যাতে সে দ্রুত মরে না যায়। তো এই ছিল বিয়ঙ্গি আর গার্ডের মধ্যে ডিল। আজকের মতো সার্জারি শেষ হলে গার্ডেরা বিয়ঙ্গিকে একটা ডিম দেয়, সেই সাথে জানায় আজকে ইচ্ছে করেই প্লেয়ারদেরকে অল্প খাবার দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম লাগায় আর হতাহতের ঘটনা ঘটে। এগুলো গেমেরই অংশ। তাই বিয়ঙ্গিকে সাজেশন দেয় আজকে রাতে যেন সে শক্তিশালী কোনো গ্রুপের সাথে যোগ দেয়। এছাড়া ডিমের ভেতরে চিরকুটে তাকে পরবর্তী দিনের গেমের ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়। বিয়ঙ্গি রুমে ফিরে এসে ডেক্সুর গ্রুপে যোগ দিতে চায়। সে ডেক্সুকে বলে পরের গেমের ব্যাপারে সে জানে, তাই ডেক্সু যদি আজ রাতে তাকে প্রোটেক্ট করে তাহলে সেও ডেক্সুকে প্রোটেক্ট করবে। যাই হোক, রাতে যে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এটা সবাই বুঝতে পেরেছিল। তাই গিহান, সাংইউ, আলী আব্দুল আর ইলনাম একসাথে সেফ কোথাও থাকার প্ল্যান করে। রাতে লাইট অফ হওয়া মাত্রই শক্তিশালী যারা ছিল তারা দুর্বলদের উপরে আক্রমণ করা শুরু করে। রাতের অন্ধকারে শুধু আর্তনাদ শোনা যায় আর লাশের স্তূপ গড়ে ওঠে। ডেক্সুর যেহেতু কাংয়ের উপরে আগে থেকেই রাগ ছিল তাই সে এবার কাংকে অ্যাটাক করে। কাংকে বিপদে দেখে গিহাং এবং তার গ্রুপ এগিয়ে এসে
ডেক্সুর গ্রুপকে প্রতিহত করে। এই সময় বৃদ্ধ ইলনাম একটা আলমিরার উপরে উঠে বসেছিল। সে এসব আর সহ্য করতে না পেরে চিৎকার করতে শুরু করে। তখন ফ্রন্টম্যান গার্ডদের লাইট জ্বালাতে নির্দেশ দেয়। লাইট জ্বালানো মাত্রই গার্ডেরা সবাইকে অ্যালার্ট করে দিয়ে সবার কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়। এই সময় ছদ্মবেশে থাকা অফিসার জুনহো গিহানের পেছনে এসে দাঁড়ায় এবং ফিসফিস করে বলে ইনহো নামের কোনো প্লেয়ারকে সে চিনে কিনা। গিহান জানায় এখানে তারা কেউই কারোর নাম জানে না। এটা শোনার পরে জুনহো সরে যায়। তো এরপরে গার্ডেরা মৃত প্লেয়ারদের সৎকারের ঘরে নিয়ে যায় এবং আগুনে ডেড বডিগুলো ভস্ম করে ফেলে। যাই হোক, একটা দুর্বিষহ রাত কেটে সকাল হয়। সকালে সবাইকে তৃতীয় রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে ডাকা হয়। গতরাতে 27 জন মারা গিয়েছে, তাই আর 80 জন প্লেয়ার বাকি ছিল। অ্যানাউন্সমেন্টে জানানো হয় এই গেমটা গ্রুপ আকারে খেলা হবে, তাই সবাইকে 10 মিনিট সময় দেওয়া হয় গ্রুপ মেম্বার খোঁজার জন্য। তাদেরকে এক একটা গ্রুপে 10 জন করে ভাগ হয়ে যেতে বলা হয়। ডেক্সু তার গ্রুপে সব শক্তিশালী প্লেয়ারদের ঢোকায়, আর এই জন্য সে গ্রুপ থেকে মিনিউকে বের করে দেয়। মিনিউ রাগ করে বলে এই প্রতারণার প্রতিশোধ সে নিশ্চয়ই নেবে। ডেক্সু তার কথায় কান দেয় না, কারণ এখানে সবচেয়ে শক্তিশালী গ্রুপ তারই ছিল। তো বাকিরাও যে যার মতো গ্রুপ বানিয়ে নেয়। 8টা গ্রুপের মধ্যে সবচেয়ে দুর্বল গ্রুপ হয়ে দাঁড়ায় গিহানের গ্রুপটা। মিনিও লাস্টে এসে গ্রুপে জয়েন করে, ফলে তাদের গ্রুপে 3 জন মেয়ে হয়ে যায়। পাশাপাশি বৃদ্ধ ইলনাম তো আছেই, তার ওপর আবার আলী আব্দুলের একটা হাতের 2টো আঙ্গুল নেই। কিন্তু তাদের আর কি বা করার আছে, ভাগ্যে যা আছে তাই তো হবে। যাই হোক, এরপরে সবাইকে বলা হয় তাদের এবারে গেম হলো টাগ অফ ওয়ার, মানে দড়ি টানা আর কি। এই গেমের প্লেগ্রাউন্ড ফ্লোর থেকে অনেক ওপরে রাখা হয়েছে। সেখানে 2টো গ্রুপ দড়ির 2টো প্রান্ত ধরে থাকবে। এরপরে 2 গ্রুপ দড়ি টানাটানি করবে। যে গ্রুপ শেষ পর্যন্ত হেরে যাবে তারা উপর থেকে পড়ে মরে যাবে, আর বিজয়ীরা পরের রাউন্ডে পৌঁছে যাবে। তো এরপরে লটারি করে সিলেক্ট করা হয় কোন 2টো টিম প্রথমে খেলবে। ডেক্সুর গ্রুপের সাথে টিম 7-এর খেলা পড়ে। ডেক্সুর গ্রুপটা খুব বেশি শক্তিশালী হওয়ায় তারা সহজেই টিম 7-কে হারিয়ে দেয়। তো এরপরে গিহানের গ্রুপের সাথে টিম 5-এর খেলা পড়ে। ডেক্সুর গ্রুপের পরে টিম 5-ই বাকিদের তুলনায় বেশি শক্তিশালী ছিল, তাই গিহানের গ্রুপের সবাই খেলা শুরুর আগেই অনেক ঘাবড়ে যায়। তবে বৃদ্ধ ইলনাম তাদের ভরসা দিয়ে বলে এই গেমটা শুধু শক্তি দিয়ে খেললেই হয় না, বুদ্ধিরও ব্যবহার করতে হয়। সে ছোটবেলায় অনেক খেলেছে এই গেম, তাই এই গেম জেতার ট্রিক্স সে জানে। খেলা শুরু হবার আগেই সে নিখুঁতভাবে সবাইকে প্রতিটা ট্রিক্স শিখিয়ে দেয়, আর সেই ট্রিক্স অনুযায়ী সবাই বেশ ভালোই খেলছিল। কিন্তু শেষের দিকে তারা খেই হারিয়ে ফেলে। তখন লাস্ট মুহূর্তে সাংউ পরামর্শ দেয় তারা যেন একসাথে 3 ধাপ সামনে এগোয়। এতে মোশন সিকনেসের জন্য বিপক্ষ দলের প্লেয়াররা পড়ে যাবে, আর সেই সুযোগে তারা এক নাগারে টান দিয়ে তাদের হারিয়ে দেবে। তো সাংউর পরামর্শ মতো টেকনিক ইউজ করে অসম্ভবকে সম্ভব করে দিয়ে তারা বিপক্ষ দলকে হারিয়ে দেয়। এরপরে তারা রাউন্ড শেষ করে রুমে ফিরে যায়। তবে তারা কেউ নিশ্চিন্ত হতে পারে না, কারণ একটু পরই রাত নামবে আর সমস্ত লাইট অফ হয়ে যাবে। লাইট অফ হওয়া মানেই মৃত্যুর আতঙ্ক। ডেক্সুর গ্রুপ আজকেও নিশ্চয়ই মানুষ মারার নেশায় মেতে উঠবে, তাই নিজের গ্রুপকে বাঁচাতে গিহান সিদ্ধান্ত নেয় আজকের রাতটা সবাই একসাথে ঘুমাবে না। তারা শিডিউল অনুযায়ী 2জন 2জন করে পাহারায় থাকবে এবং বাকিরা ঘুমাবে। তো তারা এভাবে রাতে পাহারা বসিয়ে দেয়। এদিকে গার্ডেরা আজকের লাশগুলো থেকে কিছু লাশ আলাদা করে। গার্ডেরা সৎকারের রুমে চুল্লির ভেতরে একটা সিক্রেট চেম্বার বানিয়ে রেখেছিল। তারা চুল্লির ভেতরে লাশ ঢোকাতো ঠিকই, কিন্তু বিশেষ পদ্ধতিতে তারা আবার লাশগুলো চুল্লির বাইরে পাঠিয়ে দিত। তারপর লাশগুলো অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হতো। মনিটরিং রুমেও তাদের একজন লোক থাকতো যে এইসব সিসিটিভি ফুটেজগুলো অন্য ফুটেজের সাথে রিপ্লেস করে দিত।